বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক শহীদুল জহিরের সর্বাধিক আলোচিত ও সমালোচিত এবং সমাদৃত উপন্যাস জীবন ও রাজনৈতিক বাস্তবতা। এটি স্বাধীনতা যুদ্ধভিত্তিক একটি উপন্যাস। আমাদের আজকের নিবেদন এই উপন্যাসের আলোচনা, পর্যালোচনা এবং চরিত্র বিশ্লেষণ। প্রিয় শ্রোতা, এই বিখ্যাত উপন্যাসটি সম্পর্কে জানতে ভিডিওটি শোনার জন্য অনুরোধ করছি। প্রথমেই লেখকের জীবনী। কথাসাহিত্যিক শহীদুল জহিরের মূল নাম মোহাম্মদ শহীদুল হক। তিনি 11 সেপ্টেম্বর 1953 সালে জন্মগ্রহণ করেন এবং 23 মার্চ 2008 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে 54 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন চিরকুমার, অত্যন্ত পড়ুয়া, নিষ্ঠাবান, অন্তর্মুখী, নিবৃত্তচারী, প্রচার বিমুখ এবং পর্দার আড়ালে থাকার মানুষ ছিলেন তিনি। সহজে কেউ তার বন্ধু হতে পারত না, তবে তিনি বন্ধু বৎসল ছিলেন। মননে ফ্রান্স কাফকার মতো শহীদুল জহিরও ছিলেন একজন রহস্যজনক ব্যক্তি ও লেখক। ঢোল পিটিয়ে নিজের লেখার প্রচার ও প্রসার করা কিংবা মঞ্চে বক্তৃতা দেওয়ার মানুষ তিনি ছিলেন না। এরকম প্রচার বিমুখ মানুষ জগতে বিরল। লেখকের পেশা। শহীদুল জহির বিসিএস কর্মকর্তা ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। শহীদুল জহিরের সাহিত্য। শহীদুল জহিরের রচনাশৈলী এবং নিজস্ব ভাষার কারণে তার সাহিত্য বাংলা সাহিত্যে স্বতন্ত্র ধারার সাহিত্য হিসেবে মর্যাদা লাভ করেছে। শিল্প বিবেচনায় সন্দেহাতীতভাবে বলা যায় তার সাহিত্য উচ্চমাত্রার। সৈয়দ ওয়ালিউল্লাহ আখতারুজ্জামান ইলিয়াস এবং ল্যাটিন আমেরিকার গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখার প্রভাব রয়েছে তার লেখায়, একথা তিনি নিজেও স্বীকার করেছেন। তবে কার প্রভাব আছে কি নেই তা বড় কথা নয়। বড় কথা হলো শহীদুল জহির বাংলা সাহিত্যে একটি পৃথক নাম। সোজা সাপটা কথা, তাকে বাদ দিয়ে উচ্চমার্গীয় বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই। শহীদুল জহির মোট 7টি উপন্যাস লিখেছেন। তাঁর জীবদ্দশায় 4টি এবং বাকি 3টি তার মৃত্যুর পর প্রকাশিত হয়। কোনো কোনো ছোট গল্পের মধ্যে তিনি দুর্বোধ্য রহস্য প্রাচীর তৈরি করেছেন, যে রহস্য ভেদ করে পাঠোদ্ধার করা অনেক পাঠকের জন্য দুঃসাধ্য। তার উপন্যাসগুলো হলো চন্দনবনে, জীবন ও রাজনৈতিক বাস্তবতা, সে রাতে পূর্ণিমা ছিল, মুখের দিকে দেখি, আবু ইব্রাহিমের মৃত্যু, মেহেরুনি, এই 7টি উপন্যাস। এবং তিনি মোট 26টি গল্প লিখেছেন। কিন্তু এই 26টি গল্পই ভিন্ন ভিন্ন মাত্রায় পাঠককে ভাবান্তরে ফেলার জন্য যথেষ্ট। প্রথম গল্পগ্রন্থ পারাপার প্রচলিত রীতিদীয় ফরম্যাটে রচিত। এরপর তিনি জাদু বাস্তবতার ফরম্যাটে গল্প লিখেছেন এবং রহস্যের জাল ছড়িয়েছেন। তার সাহিত্যের ভাষার মধ্যে রয়েছে বৈচিত্র্য। কোনো লেখায় আঞ্চলিক, কথ্য ও প্রমিতের মিশ্রণ তৈরি করে নিজস্ব স্টাইল তৈরি করেছেন। জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসের ধরন ও কাঠামো। 42 পৃষ্ঠার উপন্যাসে কোনো অধ্যায় বা পরিচ্ছেদ নেই। একটি প্যারাগ্রাফে এটি লেখা। 1988 সালে প্রকাশিত হয়। সাধারণত উপন্যাসের কাহিনী যেভাবে নির্মিত হয়, অর্থাৎ ধারাবাহিকভাবে কাহিনী পরিণতির দিকে এগিয়ে যায়, এই উপন্যাসে সেভাবে এগিয়ে যায়নি। এর কাহিনী 1985 সাল থেকে শুরু হয়েছে এবং ফ্ল্যাশব্যাকে 1971 সালের ঘটনা বর্ণিত হয়েছে। এভাবে কখনো 71 সালের যুদ্ধের ঘটনা এবং পরবর্তী সময়ের অনেক ঘটনা উৎকীর্ণ হয়েছে। তবে 1971 সালের কিছু আগেও এই উপন্যাসের কিছু কাহিনী পাওয়া যায়। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে লেখা জীবন ও রাজনৈতিক বাস্তবতা 42 পৃষ্ঠায় ক্ষুদ্র পরিসরের উপন্যাস। সাহিত্যের পরিভাষায় এটি উপন্যাসিকা বা নভেলা।
বাংলা সাহিত্যের নভেলা এমনকি বড় গল্পকে উপন্যাস হিসেবে চালিয়ে দেওয়া হয়। যা হোক, এটি যুদ্ধ সাহিত্য এবং রাজনৈতিক উপন্যাস হিসেবে যেহেতু আখ্যায়িত করা হয়েছে, সেহেতু আমরা এখানে উপন্যাসিকা বা নভেলা হিসাবে আলোচনা করছি না, আমরা উপন্যাস হিসেবে আলোচনা করছি। মানুষের চরিত্র যেখানে চিত্রিত হয় সেখানে মনস্তাত্ত্বিক মিথস্ক্রিয়াও থাকে, যা এতেও রয়েছে। শুধু ঘটনার পর ঘটনার বর্ণনার আখ্যান এটি নয়। এসব ঘটনা অবশ্যই দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন। এতে রয়েছে মুক্তিযুদ্ধের বীভৎস কয়েকটি ঘটনা, পাক সেনাদের নির্মম ও লোমহর্ষক নির্যাতন, রাজাকারের নির্মম হত্যাকাণ্ড, ধর্ষণ ও লুটপাট এবং পুরান ঢাকার বিভিন্ন চরিত্রের মানুষের মিথস্ক্রিয়ার চিত্র এখানে চিত্রিত হয়েছে। এই উপন্যাসের সময়ের ব্যাপ্তি সুনির্দিষ্ট করে বলার সুযোগ নেই। 1985 সাল থেকে উপন্যাসের বর্ণনা শুরু এবং স্মৃতি প্রবাহে 1971 সালের মুক্তিযুদ্ধর ঘটনাবলী প্রধান প্রতিপাদ্য হয়ে উপন্যাসের প্রায় অধিকাংশ অংশ দখল করেছে। তবে 1971 সালের আগের কিছু ঘটনাও এখানে আছে। মোমেনের স্কুল জীবনের গান গাওয়ার কথা, এসব বিবেচনা করে 70 এবং 80 দশকের মধ্যে উপন্যাসের সময়ের ব্যাপ্তি বিবেচনা করা উচিত। উপন্যাসের স্থানিক প্রেক্ষাপট পুরান ঢাকার লক্ষ্মীবাজারে শ্যামাপ্রসাদ চৌধুরীর ল্যান, অর্থাৎ একটি গলি প্রধান স্থান। এছাড়া কিছু স্থানের নাম থাকলেও সেখানে চরিত্রগুলির সঙ্গে সংশ্লিষ্টতা খুব একটা ঘনিষ্ঠ নয়। তবে বলার অপেক্ষা রাখে না যে এই গলির কাহিনী মূলত সমগ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের এবং রাজনৈতিক পরিস্থিতির দীপ্তিমান প্রতিফলন। উপন্যাসের ভাষা। শহীদুল জহিরের জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসের বর্ণনায় ভিন্ন স্টাইল রয়েছে। উপন্যাসটি কতক লেখক থার্ড পার্সনে লিখেছেন, অনেক বাক্যের পৌনঃপুনিক ব্যবহার রয়েছে এবং ব্যক্তির ভাষা হয়ে উঠেছে সামষ্টিক। যেমন মহল্লার মানুষ বলেছে, মহল্লার মানুষ শুনেছে, মহল্লার মানুষ জানতো, মহল্লাবাসী জানতো ইত্যাদি। এই ধরনের বাক্যের কারণে কোনো পাঠকের পাঠের মধ্যে বিরক্তির সৃষ্টি করলেও এই ভাষার মধ্যে সাহিত্য রসবোধের জন্য রয়েছে ভিন্ন ব্যঞ্জনা। এরকম রসময় ব্যঞ্জনা সাহিত্যে আর কেউ সৃষ্টি করেছেন কিনা আমাদের জানা নেই। কাহিনী সংক্ষেপ এবং চরিত্র বিশ্লেষণ। প্রায় 17,000 শব্দের 42 পৃষ্ঠার উপন্যাসের প্রায় 40টি চরিত্রের জটিল এবং 68 কাহিনী বিন্যাসের কারণে এর সারবস্তু বের করে সংক্ষিপ্ত রূপ দেওয়া কিছুটা কষ্টসাধ্য। যদিও 2 লাইনেও কাহিনী সংক্ষেপ শেষ করা যায়, কিন্তু তা দিয়ে আলোচিত উপন্যাসে রসাস্বাদন করা সম্ভব হবে না। এ কারণে উপন্যাসের কাহিনী কিছুটা বিস্তৃত করার চেষ্টা করেছি। 1985 সালে একদিন লক্ষ্মীবাজার শ্যামাপ্রসাদ চৌধুরী লেনের যুবক আব্দুল মজিদ রায়সা বাজারে যাওয়ার সময় নবাবপুর রোডে এসে তার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায়। এখানে দাঁড়িয়ে সে লক্ষ্য করে 71-এ কুখ্যাত রাজাকার বদরুদ্দিন মৌলানার ছেলে খায়ের মৌলানা মাইকিং করছিল। আলখাল্লার ভেতর থেকে অসংখ্য কাক বের হয়ে আকাশ ছাওয়া ওই পোকাকে তাড়া করছিল। বদু মৌলানা দেশ স্বাধীন হওয়ার পর পালিয়ে গিয়েছিল এবং 1973 সালে রাজাকারদের সাধারণ ক্ষমা ঘোষণা করার পর সে মহল্লায় ফিরে এসে পূর্বের মতো দুর্দণ্ড প্রতাপ চালিয়ে যায় এবং পূর্বের দলে সে যোগদান করে। নবাবপুর রোড থেকে মজিদের স্মৃতিপ্রবাহে বা ফ্ল্যাশব্যাকে 1971 সন এবং তৎপূর্বের ঘটনাবলীর গ্রন্থনে লেখক আখ্যানটির পূর্ণতা দান করেন এবং ক্রমে উন্মোচিত হতে থাকে হিপোক্রেট বদু মৌলার ধার্মিকতার আড়ালে নিকৃষ্ট মনোবৃত্তির পাশবিক নৃশংসতা। তারপর ঘটনার শাখা প্রশাখা বিস্তার করতে থাকে উপন্যাসের পাতায়। উপন্যাসের ভরকেন্দ্রে রয়েছে নির্যাতিত আব্দুল মজিদের পরিবার। কাহিনী পাক খেয়ে চলে যায় আবার 1971 সালের আগে।
বাসন্তী গুমেজ এবং তার ছোট ভাইয়ের সঙ্গে মোমেনা স্কুলে গান করেছিল একদিন। মহল্লার একমাত্র মুসলমানের মেয়ে মোমেনা কেন গান গায় সেজন্য বদু মৌলানার খুবই অন্ত নেই। মোমেনা বদু মৌলানার বদনজরে পড়ে এবং তাকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করে। মজিদ প্রতিশোধ স্পৃহ হয়েও বয়স এবং ক্ষমতার কারণে সে কিছু করতে পারে না। নিজের যন্ত্রণা সে নিজেই শুধু উপলব্ধি করে। তারপর 1971 সালে মহল্লায় মিলিটারি ঢুকে 7 জনকে হত্যা করে এবং 3 নারীকে ছিনিয়ে নিয়ে যায়। মহল্লার অনেক মানুষ পালিয়ে গ্রামে চলে যায়। মজিদের মা তার পরিবারকে নিয়ে জিঞ্জিরায় গিয়ে চলে আসে একটি দুঃস্বপ্ন দেখে। একদিন 13 বছরের বয়সের কিশোর আলাউদ্দিন যে গ্যারেজে কাজ করে সে দাঁড়িয়ে প্রস্রাব করার জন্য বদু মৌলানা খেপে যায় এবং 71 সালের 25শে মার্চের পর ক্যাপ্টেন ইমরানের সঙ্গে মিলিত হয়ে তাকে হত্যা করে। মহল্লার প্রথম শহীদ এই কিশোর আলাউদ্দিন। তারপর ঘটে এক অভাবনীয় ঘটনা। লেখক শহীদুল জহির খায়ের মৌলানার আলকাল্লা থেকে কাক বের করার ঘটনাটি থেকে 1971 সালের একটি ঘটনার সম্পর্ক স্থাপন করেন, যে ঘটনার শাখা প্রশাখার বিস্তারে উপন্যাসের সার্থক রূপ পরিস্ফুটিত হয়। বদু মৌলানা 1971 সালে প্রতিদিন বিকেলে ছেলেদের নিয়ে ছাদে উঠে এক থাল মাংসের টুকরো ছড়িয়ে দিত, আর তখন অসংখ্য কাক মাংসের টুকরো ঠুটে করে নিয়ে যেত। একদিন মহল্লায় সম্ভ্রান্ত মুসলমান খাজা আহমেদ আলী ছাদের উপর একটি মাংসের টুকরো দেখতে পেয়ে তিনি পরিষ্কার বুঝতে পারেন এটি কোনো মুসলমানের দেহের অংশ এবং তিনি তার ছেলে শফিককে নিয়ে উঠানে টুকরোটিকে কবর দেন। দ্বিতীয় আরেকটি নারীর নীল পালিশ করা আঙুলের টুকরো আবু করিমের বড় ছেলে দেখে। তৃতীয় একটি টুকরো জমির ব্যাপারে কিশোরী মেয়ে দেখতে পেয়ে বাসায় নিয়ে যায় এবং মাংসের টুকরোটি কিসের সে জানতে চায়। জমির ব্যাপারে এটিকে দেখে বলে লেওরা, কিন্তু কিশোরী এর অর্থ বুঝতে পারে না। জমির ব্যাপারে পুরুষাঙ্গের টুকরাটি বদু মৌলানার বাসায় দিয়ে এলে তার দ্বিতীয় স্ত্রী লতিফা শনাক্ত করে এটি মুসলমানের পুরুষাঙ্গ। লতিফা কিভাবে জানল এটি পুরুষ মুসলমানের? তার মনে সন্দেহ দেখা দিল এবং তখনই তাকে তালাক দিল। মানুষের দেহের টুকরো মাংসের ঘটনার পরিপ্রেক্ষিতে খাজা আহমেদ আলী তার ছেলে শফিক এবং আবু করিমের ছেলেকে মিলিটারির সহায়তায় হত্যা করে বদু মৌলানা। বদু মৌলানার ছোট ছেলে ছিল হিজরা। ভুলু নামে তার একটি পোষা কুকুর ছিল। খাজা আহমেদকে যেদিন হত্যা করে সেদিন ভুলুকেও হত্যা করা হয়েছিল। খাজা আহমেদ আলী বদু মৌলাকে পছন্দ করত না, তাই সে বাপ বেটার কবরের পাশে ভুলু কুকুরকেও পুঁতে রাখে ঘৃণ্য মানসিকতা থেকে। এই দিন 7 জনকে হত্যা করা হয় এবং 3 জন নারীকে ধরে নিয়ে যায় ক্যাম্পে। উপন্যাসের কাহিনী প্রথাগত উপন্যাসের মতো সোজা সড়কে চলেনি, অলি গলি ঘুরে গন্তব্যে পৌঁছেছে। এ কারণে অনেকের পাঠে সরল পথ না পেয়ে বিরক্তির কারণ হতে পারে। প্রশ্ন দেখা দিতে পারে, এটি কি তাহলে চেতনা প্রবাহ রীতিতে নির্মিত? কিন্তু চেতনা প্রবাহের যে বৈশিষ্ট্যের কথা সাহিত্যের পরিভাষায় বলা হয় সেগুলো পরিপূর্ণভাবে এখানে নেই, তবে আংশিক রয়েছে। অন্যদিকে এতে সামষ্টিক স্মৃতিপ্রবাহ রীতিও রয়েছে, অর্থাৎ কালেকটিভ কনসাসনেস। পাকিস্তানি মিলিটারি ক্যাপ্টেন ইমরান দল নিয়ে মহল্লায় হামলা করলে বদু মৌলানা তাকে সহযোগিতা করে। ক্যাপ্টেন ইমরানই খাজা ও বুলুকে হত্যা করেছিল। লেখক অত্যন্ত সুকৌশলে পাকিস্তানিদের দাসত্বের একটি কদর্য রূপ চিত্রিত করেছেন। দাঁড়িয়ে পেশাব করার জন্য 13 বছরের কিশোরকে হত্যা করা হলেও ক্যাপ্টেন ইমরান যখন দাঁড়িয়ে পেশাব করে তখন সে বিনীত দাসের মতো খুশি মনে তাকে দেখে এবং বদুর আলখাল্লা দিয়ে ইমরান পেশাব মোছে। এই আখ্যানে মুক্তিযোদ্ধার 2টি চরিত্রের উল্লেখ রয়েছে, একটি মোহাম্মদ সেলিম এবং অন্যটি আজিজ পাঠান। মোহাম্মদ সেলিমের ইন্টারে পড়ার সময় যুদ্ধে গিয়েছে, ফিরেনি।
আজিজ পাঠান ফিরে আসে এবং বদু মৌলানার সঙ্গে হাত মেলায়, যদিও তার বাড়িঘর লুট করে মালামাল বদু মৌলানা নিয়েছিল। বদু মৌলানা ছাড়া আব্দুল গনি নামে আরেক রাজাকারের উল্লেখ রয়েছে এতে। বদু মৌলানার কুৎসিত ও হিপোক্রেসির আরেকটি নজির দেখা যায় তার ছোট ছেলে বাশারের ক্ষেত্রে। বাশার ছিল হিজড়া, কিন্তু মহল্লার মানুষ যাতে জানতে না পারে সেজন্য তার একদিন মোটামুটি আয়োজন করে খতনার আয়োজন করে এবং মহল্লাবাসীকে দাওয়াত দেয়। ইসমাইল হাজামকে দীর্ঘক্ষণ খোর ধার দিয়ে ঘরের ভেতরে বসিয়ে রাখে। সেখানে অন্য কাউকে ঢুকতে দেওয়া হয় নাই। তারপর যখন বের হয়ে বদু মৌলানা বলে দেয় এই কথা যেন প্রকাশ না করা হয়। তবে ইসমাইল প্রথমে ভয়ে পাথর হয়ে গিয়েছিল, কিন্তু একবার মহল্লার কারো কাছে বলেছিল যে হিজড়ার আবার মুসলমানি। এই কথা আব্দুল গনি শুনেছিল। এরপরে ইসমাইল হাজামকে জবাই করে হত্যা করা হয়। অবশ্যই রাজাকারের ক্যাম্পে আরও 21 জনকে জবাই করে হত্যা করার ঘটনা এখানে উল্লেখ রয়েছে এবং তাদের মাথা খ্রিস্টানদের কবরস্থানে পুঁতে রেখে মস্তকবিহীন ধর নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এই আখ্যানে একটি প্রচ্ছন্ন প্রেম রয়েছে। এই প্রেম ট্র্যাজেডির। মহল্লার যুবক মোহাম্মদ সেলিম স্কুল ছাত্রী মায়ারানী মালাকারের দ্বিতীয়বার মাধ্যমিক পরীক্ষায় ফেল করার পর তৃতীয়বারের প্রস্তুতির সময় প্রেমে হাবুডুবু খেয়ে বেপতু হয়। মায়ারানী কালো ও তার চেহারে বোকাটে। মায়ারানীর কাছে প্রেমের চিঠি পৌঁছানোর জন্য সেলিম বাপের কনফেকশনারি থেকে লাড্ডু বিস্কুট খাওয়াতো মজিদকে, কিন্তু মায়ারানী চিঠি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। মোহাম্মদ সেলিম এবং মায়ারানীর মালাকারের প্রচ্ছন্ন প্রেম যেন অন্ধকারে বিষাদের তরঙ্গ তৈরি করে। মজিদ চিঠিগুলো দেয়ালের এক ফোকরে রেখে দিত। সেলিম মুক্তিযুদ্ধে গিয়ে আর ফিরেনি। মায়ারানী মালাকার ভারত থেকে ফিরে আসে। মজিদ চিঠিগুলো বের করে দিলে সে স্তম্ভিত হয়ে যায়। তারপর তার বাড়ির তুলসী গাছগুলো শিখর সহ উপড়ে ফেলে। এখানে মায়ারানীর মালাকারের মোহাম্মদ সেলিমের প্রতি প্রেমের যে আকর্ষণ তা প্রকাশ করা হয়েছে। মালারানী সেলিমের প্রেমের কাছে নিজেকে সমর্পণ করে ধর্মীয় বেড়া ভেঙে মানব ধর্মের ভিত রচনার প্রতীক হিসেবে তা দেখানো হয়েছে। মায়ারানীর সঙ্গে মজিদের পরিবারের নিবিড় সম্পর্ক ছিল। মজিদের যেদিন কন্যা সন্তান জন্ম লাভ করে তখন মায়ারানী মালাকার তাকে দেখতে যায়। মায়ারানী মালাকার বিয়ে করেনি। সে বনগ্রাম প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে এবং মহল্লার মানুষের ধারণা সে সেলিমের জন্য অপেক্ষা করছে। বদু মৌলানা ছাড়া এই মহল্লার কেউ নিরাপদ ছিল না, কেউ ভালোও ছিল না। মাত্র হাতে গোনা কয়েকটি পরিবার ছিল এখানে। তন্মধ্যে মজিদের পরিবার ছিল সবচেয়ে বিপন্ন। মহল্লায় মিলিটারি এলে তার ক্ষমতা আরও বেড়ে যেত। ডিসেম্বরে মোমেনাকে ধরে নেওয়ার জন্য রাজাকারের দল প্রথম দফায় হানা দিয়ে ব্যর্থ হয়, কারণ মোমেনা তখন মাটি ও ছাইয়ের নিচে লুকিয়েছিল। পরে মজিদ তাকে মাটি চাপা দেওয়া থেকে উদ্ধার করে। তখন সে বলেছিল ঘুমিয়ে পড়েছিলাম। তারপর মজিদের মা প্রচার করে মোমেনা কুমিল্লা চলে গেছে। কিন্তু দ্বিতীয় দফায় ডিসেম্বরের 10 তারিখে বদু মৌলানার নির্দেশে রাজাকাররা মোমেনাকে ধরে নিয়ে যায় ক্যাম্পে এবং 4 দিন পর রায়ের বাজারে তাকে ক্ষতবিক্ষত কর্তিত অবস্থায় পাওয়া যায়। তার একটি স্তন ছিল কর্তিত এবং অত্যন্ত বিভৎস। বিবস্ত্র অবস্থা তাকে উদ্ধার করা হলেও তার শরীরের যে ক্ষতবিক্ষত ছিল তা অত্যন্ত মর্মস্পর্শী। মজিদ নিজেই বোনের কাপড় দিয়ে তাকে ঢেকে নিয়ে আসে বাড়িতে। কোনো কাফনের কাপড় না পরিয়ে তার পরনের কাপড়েই মোমেনাকে সৎকার করা হয় বাড়ির উঠোনে। মহল্লাবাসীকে মা বাধ্য করে।
বোনের এমন বীভৎস হত্যাকাণ্ডের নগ্ন রূপের কারণে মজিদের বুকের ভেতরে হাহাকার, আর্তনাদ সবসময় যেন জীবন্ত। মোমেনার মা বলেছিল তার মেয়েকে হাসরের ময়দানে এই অবস্থায় দেখতে চায়, তাই তাকে কাফন পরানো হবে না। দেশ স্বাধীন হওয়ার পর বধূ মৌলানা 1973 সালে মহল্লায় ফিরে আসে। মহল্লার মানুষ তাকে মনে মনে ঘৃণা করে, কিন্তু কিছু বলার সাহস পেত না, কারণ সে পূর্বের দলে ফিরে যায় এবং ক্ষমতার কাছাকাছির মানুষ সে হয়ে যায়। অসংখ্য ধর্ষণ, লুট ও আর্মি ক্যাম্পে নারীদের পাচার করার জন্য গনি রাজাকারকে হত্যা করা হয়, কিন্তু বধূ মৌলানা তাকে বলেছে শহীদ হয়েছে। রাজনৈতিক বাস্তবতা হলো, দেশ স্বাধীন হওয়ার পর ক্রুদ্ধ জনতা গনিকে হত্যা করেছিল, কিন্তু বধূ মৌলানা ফিরে এসে তাকে শহীদ দাবি করে। মজিদ ইয়াসমিনকে বিয়ে করে এবং তাদের একটি মেয়ে হয়, তার নাম রাখা হয় মোমেনা। মজিদ এই নামটি রাখে। বধূ মৌলানা আগের দুর্দণ্ড প্রতাপে ফিরে আসে এবং মহল্লাবাসীরা অনিরাপত্তায় ভুগতে থাকে, বিশেষ করে মজিদ এবং তার পরিবার। তারপর মজিদ 1986 সালে শ্যামপ্রসাদ লেনের বাড়িটি বিক্রি করে চলে যায় নিরুদ্দেশে। সে কোথায় যায় উপন্যাসে সে কথা উল্লেখ নেই। পাঠ ও বিশ্লেষণ। এই উপন্যাসের প্রথম দুটি বাক্য পাঠককে আকৃষ্ট করতে সক্ষম। শুধু সক্ষম বললেও ভুল হবে, বরং বলা যায় পাঠককে এক গভীর মনস্তাত্ত্বিক জগতে টেনে নিতে পারে এবং ঘোরাচ্ছন্ন হতে বাধ্য করে। লক্ষ্য করুন, 1985 সনে একদিন লক্ষ্মীবাজারের শ্যামপ্রসাদ চৌধুরী লেনের যুবক আব্দুল মজিদের পায়ের স্যান্ডেল পরিস্থিতির সঙ্গে সঙ্গতি বিধানে ব্যর্থ হয়ে ফট করে ছিঁড়ে যায়। আসলে বস্তুর প্রাণতত্ত্ব যদি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হতো, তাহলে হয়তো বলা যেত যে তার ডান পায়ের স্পঞ্জের স্যান্ডেল ফিতে বস্তুর ব্যর্থতার জন্য নয়, বরং প্রাণের অন্তর্গত সেই কারণে ছিন্ন হয়, যে কারণে তার একটু পর আব্দুল মজিদের অস্তিত্ব পুনর্বার ভেঙে পড়তে পারে। মজিদের স্যান্ডেলের ফিতে ছিঁড়ে যাওয়া এবং পরবর্তী সময়ে কাক ও উই পোকার উড়াউড়ির মধ্য দিয়ে লেখক উপন্যাসের পাত্রপাত্রীর জীবনের স্বাভাবিক জীবনধারার ফিতে ছেঁড়া এবং কাক দ্বারা শত্রুদের ধাওয়া আর উই পোকা উঠতে থাকা মানে বেঁচে থাকার জন্য মানুষের পালিয়ে যাওয়ার বিষয়গুলো ব্যাখ্যা করা যায়। অন্যদিকে কাকের সঙ্গে বধূ মৌলানার সখ্য ভয়াবহ অশনি সংকেত হিসেবে দেখা দেয়। কাহিনীর শুরুতে লেখক কাকের বর্ণনার মাধ্যমে বধূর সম্পর্কে কাকের অবাস্তব সম্পর্কে এক নিবিড় যোগসূত্র স্থাপন করেছেন, যা 1971 সালের দৃশ্যমান কাকদল্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে ওঠে। রূপক হিসাবে দুই সময়ের দুটি ঘটনা তাৎপর্যপূর্ণ। এই দুটি ঘটনার মধ্যে জাদু বাস্তবতারও প্রতিফলন রয়েছে। এই আখ্যানের কেন্দ্রীয় চরিত্র হিসেবে আব্দুল মজিদ এবং তার পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হলেও ডমিনেন্ট ক্যারেক্টার হিসেবে উপন্যাসের ক্যানভাস দখল করেছে কুখ্যাত রাজাকার বদরউদ্দিন, সংক্ষেপে বধূ মৌলানা, যে স্বাধীনতার পর আত্মগোপনের থেকে 73 সালে মহল্লার আবির্ভূত হয়। তবে দুইটি চরিত্রকে ছাপিয়ে মহল্লাবাসীকেও ডমিনেন্ট ক্যারেক্টার হিসেবে চিহ্নিত করা যৌক্তিক। সাহিত্যের ভাষায় যাকে হিরো বলা হয়, সেই অর্থে এই আখ্যানে কোনো হিরো নেই। মজিদ এই আখ্যানের একটি সার্থক অ্যান্টি হিরো চরিত্র। জাদু বাস্তবতার একটি উদাহরণ এখানে দেওয়া যেতে পারে। এই আখ্যানে 71-এর পরাজিত শক্তির 75 পরবর্তী সময়ে যেভাবে উত্থান হয়েছিল তার স্পষ্ট চিত্র অঙ্কিত হয়েছে বধূ মৌলানার চরিত্রের মাধ্যমে। 71-এ আব্দুল মজিদ ছিল কিশোর, সে বুঝতে পেরেছিল তার মা বোন নির্যাতনের শিকার হয়েছিল। হিংস্র বধূ মৌলানার মূর্খতা ও চরম মৌলবাদী প্রকাশ পায় তুলসী গাছকে হিন্দু গাছ বলে অভিহিত করে মহল্লা থেকে সমস্ত গাছ উফরে ফেলার মধ্যে। এই চিত্রের মাধ্যমে সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত গল্প একটি তুলসী গাছের কাহিনী কথা পাঠকের মনে হওয়া অস্বাভাবিক নয়। এই উপন্যাসে কোনো ক্ষেত্রে চেতনা প্রবাহ রীতি বা স্ট্রিম অফ কনসাসনেস অনুষ্ঠিত হয়েছে।
তবে বলা যাবে না যে জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ কিংবা রিচার্ড কিংবা ডোরোথির রীতি মেনে চলা হয়েছে। এখানে চেতনা প্রবাহ এবং স্মৃতি প্রবাহের মিশ্রণ রয়েছে। এখানে যেসব জাদু বাস্তবতার উপাদান রয়েছে সেগুলো হলো কাকের প্রতীক, কাককে মাংস খাওয়ানো, মানুষের দেহের খণ্ডিত অংশ কাকের ফেলে যাওয়া, আজানের অলৌকিকতা এবং মানুষ তা জানতে পারে। রূপক হিসেবে আমরা দেখতে পাই কাক, উইপোকা, স্যান্ডেলের ফিতা, আজান ইত্যাদি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।